নমস্কার। এর আগের দিন আমরা অদ্বৈত আশ্রম নিয়ে আলোচনা করছিলাম। অদ্বৈত আশ্রমে আমরা কেমন থাকতাম ইত্যাদি। তো অদ্বৈত আশ্রম থেকেই আমরা ট্রেনিং সেন্টারে গেছিলাম আমি। তো আমরা তখন বেশ কয়েকজন ছিলাম একসঙ্গে ট্রেনিং সেন্টারে গেছিলাম, ব্রহ্মচারী। আপনি জানেন হয়তো আপনারা সবাই যে যখন কেউ কোনো জায়গায় রামকৃষ্ণ মিশনে জয়েন করে, তখন মোটামুটি আমাদের সময় একটা নিয়ম ছিল কি ২৪ বছরের ভেতরে হতে হবে। তারপরে কলেজ গ্র্যাজুয়েট হলে ভালো। তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে। তারপর কোনো লোন থাকবে না, ইত্যাদি, ইত্যাদি। সম্পূর্ণ ফ্রি এবং ঠাকুরমা, স্বামীজি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার উপরে আদর্শে বিশ্বাসী এইরকম যে কেউ, যেকোনো ধর্মের, যেকোনো ভাষার তারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে পারে। ১ম ৩ টে বছর আমাদের যত সেন্টার আছে যেকোনো জায়গায় জয়েন করা যায়। ১ম ৩ বছর তারা সেখানে থাকেন। আ ১ম কয়েকটা মাস তারা থাকার পর ওদের নামে ফর্ম ফিল আপ করা হয়। সেই ফর্মটা বেলুড় মঠে যায়। বেলুড় মঠ তখন জানলো কেউ একটি ছেলে ওখানে রয়েছে। তারপরেতে যখন তার ৩ বছর হয় তখন তাকে বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। এটা একটা অসাধারণ সিস্টেম। যখন আমরা যখন আসি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি সব এক জায়গায় নিয়ে এসে কি সুন্দরভাবে একটা মিলিত হচ্ছে। একটা আদর্শতে তারা সবাই এক জায়গায় গড়ে উঠছে। তো ওই ট্রেনিংটা খুব প্রয়োজন। এটা বেলুড় মঠ করেন কিন্তু এটা ও ভাবতে মানে একটা অর্গানাইজেশনের পক্ষে বিশেষ করে রামকৃষ্ণ মিশন একেবারে সবে এটা ১০০ বছর মানে কিছুই না। তারপরে আমাদের যে খুব বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা সাহায্য করে বা সরকার সাহায্য করে তা তো নয়। সন্ন্যাসীদের জন্য তো কোনো সাহায্য পাওয়াই যায় না। তো ওই ট্রেনিংটা তবু ওরা করিয়ে দেন। আর যখন সব অল্প বয়সীরা এক জায়গায় চলে আসে, তাদের থাকা, খাওয়ার অনেক খরচা তো হয়ই। প্লাস অন্যান্য আশ্রমগুলো যেখানে তারা জয়েন করেছিলেন, সেখানেও তো কাজগুলো সব তারা করত। সেগুলো কি হবে? সেখানে তো রিপ্লেসমেন্ট করতে হয়, অন্য লোক দিতে হয়। এরকম অনেকটা হয়। কিন্তু তথাপি এটা খুবই ওরা গুরুত্ব দিয়েই ট্রেনিং সেন্টারটা করতেন। ট্রেনিং সেন্টারের রুটিনটাও বড় সুন্দর। একদম সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে মন্দিরে যাওয়া, মন্দির থেকে এসে হাত ভালো করে আবার ফ্রেশ হয়ে সবাই গিয়ে ব্রেকফাস্ট করে চলে আসা। এসে তারপরেতে ক্লাস শুরু হয়। তার আগে সমস্ত বই-টই নিয়ে একটু পড়ে-টড়ে স্নান-টান তার মধ্যে। আর একেকটা ঘরে আমরা ৩ জন, কোনো ঘরে ৪ জন। খুব লাকি হলে একটা ঘরে ২ জন। ছোট ঘর কোণার দিকে আছে ২ জন। আর বাকি ৪ জন থাকতো একটু বড় ঘরে, আর একটু মাঝারি ঘরে ৩ জন। আমি যে ঘরে ছিলাম ১ম এ ৩ জন ছিলাম। এরকম। তো খুবই সুন্দর ৩ জন একসঙ্গে থাকতাম। কেউ ডিস্টার্ব করে না। নিজের মতো সব পড়াশোনা করে। কমন বাথরুম একটা জায়গায় কিন্তু কোনো প্রবলেম হতো না কখনো। রবিবার দিন ক্লাস থাকতো না। একটা বড় করে হাঁড়িতে গরম জল করা হতো। সবাই গিয়ে ১ বালতি করে গরম জল পেত। তার মধ্যে ওই সাবান গুলতে হতো। সাবান মানে শক্ত সাবান দিত। সেগুলো এখন আছে কিনা জানি না। বেশ ভালোই ক্রিকেট বলের মতো এত শক্ত। আর একটা লোহার ওই ইয়ে থাকতো, আ ওই স্ক্র্যাপার। সেই স্ক্র্যাপার দিয়ে সেটাকে এরকম করে সাবানটা ওর উপরে করে ওই জলের মধ্যে ফেলে একটা করে লাঠি ডান্ডা থাকতো। সেটা দিয়ে ঘেঁটে তো ৪-৫ জনের জন্যে একটা করে ডান্ডা। তো অন্যরা অপেক্ষা করত। তুমি সাবানটা গুলিয়ে নিলে আবার ওকে দিতে হবে। যেটা দিয়ে স্টারিং করে আরকি ডান্ডাটা দিয়ে ঘেঁটে সাবানটাকে ঠিক করে তারপরে কাপড় জামাগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে রেখে দাও। আবার খানিকক্ষণ পরে এসে কেচে নাও। তবে বেশি জল নষ্ট করা চলবে না। ভালো করে মেলতে হবে। এসব নানান রকম খুব সুন্দর একেবারে ডিসিপ্লিন হয়ে যায়। তো এইরকম আর খুবই মজার সমস্ত ওইসব হতো। কেউ খুব চালাক ছিল। তারা কি করত এসে অন্যরা কেউ কাপড় কাচ্ছে, ওর একটাতে তার জামাটা, তারপরেতে তার কাপড়টা, তারপরে তার গেঞ্জিটা এরকম করে একটা করে দান করে যেত। বলছে, "না, এটা মানে এটা মানব সেবাই তার জন্যই তো ঘর ছেড়েছ, করো এগুলো" বলে পালিয়ে যেত। এরকম মজা করত। তো অন্যরা কাছে আছে তার সঙ্গে একটা কাপড় কেচে দিলাম কি জামা কেচে দিলাম, কিছু এসে যায় না। তো খুবই কম হতো তবু মাঝে সাঝে ওগুলো কেউ মজা করত।
তো এরকম হতো সমস্ত ট্রেনিং সেন্টারে। তো ট্রেনিং সেন্টারে গেছিলাম আমরা বেলুড় মঠ থেকে আমার অদ্বৈত আশ্রমকে বেশ কয়েকজন। তো যখন আমরা যাবো যে আগে গিয়ে তারপরেতে ওইখানেতে সবাই মিলে গিয়ে যখন উঠলাম, প্রণাম-টণাম করে আমার ঘরে গেলাম, তখন দেখলাম আমরা ৩ জন রয়েছি। খুব বন্ধুত্ব হলো। তা সমস্ত। একজন থাকেন 2nd ইয়ারের আর ২ জন হচ্ছে 1st ইয়ার। মোটামুটি তো এরকম থাকে। তো আমাদের সব বন্ধুরা এখন যারা আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, তারাই এখন এই বিভিন্ন জায়গায় আমরা রয়েছি। এই আমেরিকায় এই যে আমরা রয়েছি, এখানেই বেশ আমরা একজন ইষ্টানন্দজি আছেন, তিনি ফ্লোরিডাতে। তারপরে আমাদের কৃপামায়ানন্দজি, তিনি এখন টরন্টো, কানাডাতে রয়েছেন। আ তারপরে যোগাত্মানন্দ, তিনিও প্রভিডেন্সে রয়েছেন। আ আমি এখানে রয়েছি। তারপরে ত্যাগানন্দ, তা তিনি বস্টনে। আমরা সবাই একসঙ্গে ছিলাম। পাশাপাশি এখন এই ঠাকুরের কাজ করতে আমেরিকায় এসেছি। আমাদেরই আরেকজন বন্ধু, তো সে এখন জার্মানিতে আছে, স্বামী বাণেশানন্দ। তো সব আমরা একসঙ্গে সব ছিলাম। ধর আমাদেরই সঙ্গে একসঙ্গে ছিলাম। তারা এখন বেলুড় মঠের ট্রাস্টি হয়েছেন। সব নানা রকম জায়গা-টায়গা। তো একসঙ্গে যখন গড়ে উঠছি, পড়াশোনা হচ্ছে, জবদান হচ্ছে, রুটিনটা এত সুন্দর আর যারা টিচার ছিলেন খুব সুন্দর করে সব পড়াতেন। তার মধ্যেও বেশ মজা-টজা হতো। নানা রকম সব হতো-টতো। কত রকম সব কাহিনী আছে। আ খুব মনে পড়ে। আমাদের মানে একটু ফ্রি টাইম ছিল রাত্রে খাবার পর। তো যখন খেয়ে-দেয়ে ফিরতাম, তখন ফিরে এসে একটু হাফ অ্যান আওয়ার নিজের মতো গল্প-টল্প করতে পারো। আ বাইরের মাঠেতে দাঁড়িয়ে। তো একটা বড় সুন্দর দোতলা দেখবেন, ৩ তলা বিল্ডিং আছে এই কোণার দিকটাতে। এখন আর ওখানে বোধহয় ট্রেনিং সেন্টার নেই। ওটা ট্রেনিং সেন্টারটা আরেকটা ওপাশে চলে গেছে। এটা থাকার জায়গা হয়েছে। সাধুরা সব থাকেন। তো ওটাকে বলতো নর্থ ব্লক, সাউথ ব্লক। তো এরকম। তো ওখানেতে থাকা হতো। আ আমরা এসে ওই মাঠে দাঁড়িয়ে গল্প করতাম। তো কেউ এত সুন্দর গল্প করত। আমরা ৪-৫ জন দাঁড়িয়ে গল্প করছি, হাসছি। তা আমাদের যিনি প্রিন্সিপাল স্বামীজি ছিলেন, প্রধান আচার্য বলা হতো। তো প্রধান আচার্য যিনি, তো তিনি খুব অবাক হয়ে দেখতেন। উনি আমাকে চিনতেন, অদ্বৈত আশ্রমেও ছিলেন উনি। তো আমাকে একদিন ডাকলেন। ডেকে বললেন, "আচ্ছা, তোমরা যে গল্প করো, কোন বিষয় নিয়ে আলোচনা করো?" তো আমি বললাম, "বিষয় মহারাজ ঠিক থাকে না। এটা তো একটা আড্ডা তো, গল্প তো নানান রকম হয়।" "নানান রকম কি করে আবার হবে? একটা তো বিষয় থাকবে না? যেকোনো একটা বিষয় নিয়ে তো আলোচনা করো।" তখন আমি বললাম, "মহারাজ, আপনি যখন স্কুলে বলতেন, কলেজে পড়তেন, আ স্কুল কলেজে পড়ার সময় আপনার বন্ধু ছিল পাড়াতে?" তো না, আমার ওসব বন্ধু-টন্ধু ছিল না। তাহলে আপনি বুঝবেন না। গল্প একটা অন্যরকম জিনিস। এটা ঠিক বিষয় থাকে না, কিন্তু বিষয়ের শেষও থাকে না। একজন শুরু করলো ফুটবল নিয়ে, তো আরেকজন করলো অন্য একটা গানের নিয়ে, একজন বই নিয়ে। কখন যে কোন বিষয়ে আসছে আর সেটা নিয়ে সবাই তার মতামত দিচ্ছে কিংবা শুনছে, এরকম চলতেই থাকে। তো নানা রকমের এসব হয় আরকি। তো উনি বললেন, "আচ্ছা।" তো খুবই অবাক হলেন যে উনি একদম ছোটবেলা থেকেই খুব নিষ্ঠা সহকারে পড়াশোনা করেছেন ইত্যাদি। তো এই গল্পটা হচ্ছে বন্ধুরা না থাকলে হয় না। আর সেগুলো একটু অন্য রকমের। খুবই যারা জানে, আর বিশেষ করে যদি বাঙালি হয়, তো আড্ডা তো খুব ভালো দিতে জানে নানান রকমের বিষয়ে। তবে আমরা রাজনীতি নিয়ে কখনো কথা বলতাম না। অন্যান্য কেউ বক্তৃতা করেছেন, তিনি কিভাবে জিনিসটাকে বলেছেন সেটা নিয়েই আলোচনা হতো। কারণ যেটা পড়ছি আর সেটার জীবন ওইটা নিয়েই বেশিরভাগ আলোচনা হতো। তো খুবই মজার কাটতো। তো ওই মহারাজকে আমরা ভয়ও পেতাম। তো একদম উনি তো প্রিন্সিপাল মহারাজ ছিলেন, প্রধান আচার্য। তারপরে আবার মজাও হতো এরকম, একজন ব্রহ্মচারী একদিন এসে আমাকে বলল, "এই, আপনি একটুখানি ব্যবস্থা করে দিতে পারেন? যে যাতে আমরা এই আগুনটা যখন সব ওই যে গরম জল করা হয়ে গেল, আগুনটা এমনিই জ্বলে থাকে, সেইটাকে একটু ব্যবহার করব। আ তাহলে আমরা এখানেতে সিঙ্গাড়া বানাবো।" আ ট্রেনিং সেন্টারে খাওয়া-দাওয়া ভীষণ কঠিন ছিল তো, খুবই কষ্টকর ছিল। তো আমরা যখন সেই সময়টাতে খুবই কষ্টকর, এবং বীরেশ্বরানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট। তো আমাদেরই মধ্যে একজন সাধু ছিলেন, তিনি ডাক্তার। তো তিনি একদিন গিয়ে ওকে বললেন, "মহারাজ, আমি ঠিক ব্রহ্মচারী হিসেবে বলছি না, ডাক্তার হিসেবে বলছি।
আমাদের ওই যে সকাল বেলায় 6:30 খাওয়া হয়, তারপরে আবার দুপুর বেলায় 12টা, মাঝখানে কিচ্ছু নেই। আবার 12টা খাওয়া হলো তো রাত্রি সেই 9টা, মাঝখানে এটা শরীরের পক্ষে ভালো নয়। একটু মুড়ি বা বিস্কিট এই মাঝখানে দিলে ভালো হয়। তখন উনি তখন বুঝে, আমার মনে আছে সে একটা অ্যাপিল করেছিলেন বীরেশচন্দ্রজি মহারাজ। আ তখন ওটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। উনি বলছিলেন, "আপনারা যে সবাই ভক্তদেরকে লিখেছিলেন, পেপারে বেরিয়েছিল, আপনারা যে সব টাকা দেন, সেই টাকাটা আপনারা গরিবদের সেবা করবার জন্য দেন, রিলিফ ফান্ডে দেন। আর রামকৃষ্ণ মিশনের নিয়ম হচ্ছে যে যেমনভাবে যেটা বলবে শুধু সেইটাই দেওয়া হবে, সেটাই করা হবে। কেউ যদি বলল, এই আমি যে টাকাটা দিচ্ছি ৳১০০, এটা ঠাকুরের সেবাতে, তখন ওই শুধু ঠাকুরের সেবাতেই যায়। আবার বলল যে এই টাকাটা দিচ্ছি এটা হয়তো রিলিফে যাবে, যখন কোনো রিলিফ হয় তখন। কখনো এদিক ওদিক করা হয় না। কারণ স্বামী বিবেকানন্দ বারণ করেছেন যে মাছের টাকা শাকে, শাকের টাকা মাছে খরচা করবে না। যেটা যে অ্যাকাউন্টে দেবে লোকেরা, তাদের সেই ইচ্ছাটাকে সম্মান করতে হবে। সুতরাং সেইটা খুব সুন্দর করে রামকৃষ্ণ মিশনে মেইনটেইন করা হয়। ফলে হতো কি, আমাদের রিলিফ ফান্ডে অনেক টাকা ছিল। লোকেরা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সেবা কাজের জন্য টাকা দিতেন। কিন্তু সেবাটা যারা করবে তারা তো খেতে পাচ্ছেন না। খুবই কষ্ট। মহারাজ ওটাই লিখেছিলেন যে, "এই সাধুদের জন্য যদি তোমরা একটু দাও তাহলে ভালো হয়।" তারপরে একটা ফান্ড তৈরি হয়েছিল, ওই সাধু সেবা ফান্ড। তো এরকমভাবে সাধু সেবা ফান্ডটা এরকম তৈরি করে আমরা তখন তারপর থেকে ওই একটা করে বিস্কিট পেতাম, ২ টো বড়, বড় করে বিস্কিট। আর সেটা রহড়া থেকে আসতো। তো রহড়ার আশ্রমে তৈরি হতো। তাহলে রহড়া ওরাও একটু পেল আশ্রমে এখানে। কিন্তু হতো কি, বিস্কুটগুলো বেশ শক্ত, শক্ত হতো। কড়মড় করে খেতে হতো। বেশ ভালো শক্ত দাঁতের দরকার পড়তো। আর চায়ে ডুবিয়ে রাখলেও অনেকটা সময় লাগতো ওটা নরম হতে। বেশ ভালো রকম শক্ত। তো যাই হোক, সেটা তবু তো একটা বিস্কিট তো পাওয়া গেল। তো এইরকম সমস্ত ট্রেনিং সেন্টারের ঘটনা খুবই। যখন পড়া হতো, খুব সুন্দর করে মহারাজ পড়াতেন। সব একেকটা বিষয়ে পড়া হতো। তো আবার ওর মধ্যে খেলাও হতো। বিকেলবেলা একটুখানি ভলিবল খেলা হতো। তো আমাদের একজন ছিলেন ম্যানেজার মহারাজ, আমাদের থেকে ১ বছরের বড়, ১ বছরের সিনিয়র। তো ও খুব ভালো ভলিবল খেলতো। আমি ছুটে, ছুটে গিয়ে ওর দলে ঢুকে পড়তাম। কেন কি, ওর দলে থাকলে জেতার সম্ভাবনা। কেন ও খুব ভালো খেলতো। তো এরকম সব করতাম-টরতাম। মাঝে, মাঝে ওইখানেতে গাছ লাগানো, ফুল গাছ লাগানোর জন্য ডাকতো। তখন একজন ব্রহ্মচারী ছিল, তার ছিল ফল গাছ লাগাতো। তো আমাকে এসে বলছে, "শুনুন, ফুল গাছ লাগানোতে খুবই কষ্ট। আপনি বরং আমার দলে আসুন, কলা গাছ লাগানো খুবই সোজা।" তা আমি ঠিক জানতাম না ফুল গাছ বা কলা গাছ বা কোনো ব্যাপারটা। তা আমি বললাম, "ঠিক কি, তাই নাকি?" বলল, "হ্যাঁ, আপনি ফুল গাছের ওখানে গেছেন, কত কষ্ট। বয়ে, বয়ে জল আনতে হয়, এ করতে হয়, এসব কিচ্ছু করতে হয় না। একটা কলা গাছ কাঁধে করে নিয়ে এসে এখানে পুঁতে দেওয়া।" আমি বলছি, "বেশ ঠিক আছে।" আমি ওর দলে নাম লেখালাম। ওহ মাই গড! সে ওই রান্নাঘরের পেছনে গিয়ে তারপরেতে বস্তা ভরে, ভরে অ্যা উম ছাই আনতে হতো। আমি বলি, "এই এটা কি?" বলে, "কলা গাছে ছাই লাগে।" তখন ছাই আনতে গিয়ে নিজেরাও একদম ছাই-মাই মেখে একাকার। তো এরকম তখন আমি ওকে খুব বকাবকি করলাম। "এইটা তুমি কলা গাছ?" বলে, "এই একবার কোন রকমে ছাই মেখে কলা গাছ লাগিয়ে দিন। তারপরে তো ব্যাস আর কিছুই না। শুধু কলা পাড়বেন আর খাবেন।" তো এইসব মজা করত। তো সে এখন কোথায় আছে ঠিক জানি না। সে আমাদের সাধুটি। তো খুবই মজার, খুবই ভালো মানুষ ছিল। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন রকমের নিয়ে করতেন। আমাদের মধ্যে তবে চ্যান্টিং শেখানো হতো, কত কি শিখতাম। শনিবার দিন আমাদের সারারাত জপ হতো। তো এই গ্রুপে, গ্রুপে প্রত্যেক ১ ঘন্টা, ১ ঘন্টা করে, করে। আর কেউ, কেউ যারা পারতেন তারা সারারাতই বসে থাকতেন, জপ করতেন। তো এই সমস্ত রুটিন গুলো অসাধারণ ছিল। এছাড়াও ছিল বিভিন্ন কাজ প্রতি ২ মাস অন্তর, অন্তর বিভিন্ন রকমের। কখনো রান্নাঘরে গিয়ে সার্ভিং করতে হতো, খাবার দিতে হতো। সেই কোমর পিঠ ব্যথা হয়ে যেত। ওই সবাই মাটিতে বসে খান। তারপরে ওই বালতি করে, করে নিয়ে গিয়ে, গিয়ে দিতে হতো। আবার দেবার সময় সেটাতেও অনেক সময় বোধহয় আগে বলেছি তোমাদেরকে যে তখন এই সাধুরা একটু টেস্ট করতেন। যে ব্রহ্মচারী হতে এসছে, ওদের মন মেজাজ কিরকম? একটু সব বিভিন্ন পরিস্থিতির মধ্যে মনটা শান্ত রাখতে পারে কিনা? তো
একজনকে ডাল দিচ্ছি, বলে, "এই একদম নিচে থেকে দেবে। না নিচে থেকে" ডালটা একটু পাতলা তো, জলটা একটু বেশি উপরের দিকে, ডালগুলো নিচে। তো আমি বলি, "ওই নিচের থেকে ডাল তোলো, নিচের থেকে ডাল ডাল শুদ্ধ দাও।" তো এবারে নিচের থেকে ডালটা তুলে যখন দিলাম, তখন তো ডালগুলো জলের মধ্যে মিশে গেছে। এরপরের জন বলে, "না, আমাকে একদম ডাল দেবে না। শুধু জলটা দেবে।" আচ্ছা, তখন তো ডালের খানিকক্ষণ অপেক্ষা করো। ডালগুলো আস্তে, আস্তে আবার নিচে গিয়ে থিতু হবে তারপরে। এইরকম ভাবে ওরা ধৈর্য পরীক্ষা করতেন। তারপরে যখন মন্দিরে ডিউটি পড়ল, আমাদের ঠাকুর ঘরের মেইন মন্দিরটায়, ওই ভেতরটা মুছতে হতো। আর ওই সাদা শ্বেত পাথর, আমাদের যে পূজারী মহারাজ ছিলেন, উনি ওই দেখতেন যে ঠিক, ঠিক করছে কিনা, করতে গিয়ে এমন পরীক্ষা নিতেন, শ্বেত পাথরের উপরে সাদা চন্দন ছিটিয়ে রাখতেন। তারপরে সাদা, সাদা চাল এখানে ওখানেতে ছড়িয়ে রাখতেন। উনি জানতেন কোথায় উনি রেখেছেন। তারপরে যেই ব্রহ্মচারী সব এসে পরিষ্কার-টরিষ্কার করে বেরোচ্ছে, বলে, "হয়ে গেছে?" বলে, "হ্যাঁ মহারাজ।" "এসো তো দেখি কিরম করেছো।" উনি জানেন কোথায় চাল রেখেছেন। একটা কোণায় ২ টো চাল পড়ে আছে। তারপরে একটুখানি শ্বেত পাথরের উপরে চন্দন কি করে বোঝা যাবে? তখন উনি ধরে বলে, "এই তোমার কাজ হচ্ছে?" বলে, "দিতেন বকুনি।" তো মহা মুশকিল। আমার কপালটা খুব ভালো ছিল। তো উনি আমার আগের যে সে খুব বকুনি খেয়ে-টেয়ে তারপরে যখন সে ছেড়ে দিচ্ছে ২ মাস পরে আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছে, তখন কানে, কানে বলল, "বুঝলেন উনি এরকম করেন। তা খুব সাবধান।" তা আমি বললাম, "তাহলে ধরবো কি করে?" ইতিমধ্যে ও একটা পলিসি মানে সিস্টেম বের করেছে কি করে বোঝা যায়। বলল, "এখানে এসেই না শুয়ে পড়ে প্রণাম করবেন। আর মুখটা ওই একদিকে মুখ করে এরকমভাবে দেখবেন, তখন দেখবেন ওই ফ্লোরের উপরে চন্দন বোঝা যাচ্ছে। ১ম ওই জায়গাটা গিয়ে পরিষ্কার করে ফেলবেন একদম। তারপরে দেখবেন চাল-টাল পাওয়া যাচ্ছে। ওইগুলো আগে পরিষ্কার করে নেবেন, তারপরে আর কোনো অসুবিধা নেই।" ওই যে সিক্রেটটা বলে দিছিল, তাতে ২ মাস আমি একবারও বকুনি খাইনি। ২ মাস পরে মহারাজ আমাকে খুব প্রশংসা করে বলছেন, "তুমি খুব ভালো কাজ করেছো বুঝলে? একটাও ভুল হয়নি।" আমি বলছি, "মহারাজ ক্রেডিটটা আমার না, ক্রেডিটটা আমার আগের জনের। যাকে আপনি এত বকেছেন, সে বেচারি সব আমায় বলে দিয়ে গেছে।" "এই তাই নাকি? এই তুমি কিন্তু কাউকে বলবে না।" আমি বলছি, "না মহারাজ, এটা আমাদের ট্র্যাডিশন এখন হয়ে গেল তো। এবারে আমি তো আমার পরের জনকে বলে দেব যাতে আপনার হাতে বকুনি না খেতে হয়।" তো এরকম সব হতো। আ একবার ওই ঠাকুরের মুখটা মোছাবার জন্যে অ্যা ইয়ে ছোট্ট, ছোট্ট কাপড় থাকে ওই রুমালের মতো। তো সেটা মোছাবার পর তারপরে সাবান দিয়ে কেচে রাখতে হয়। তা আমি করে কেচে রাখলাম। তখন সুলভানন্দজি বলে পূজারী মহারাজ ছিলেন। সবাই উনাকে খুব মানতেন। খুব মানে পার্সোনালিটি ছিল উনার। উনি পেছনে এসে দাঁড়িয়ে আছেন। আমি যখন রুমালটা মেলে পেছন ফিরতে গিয়ে যেয়ে দেখছি উনি দাঁড়িয়ে আছেন। আমি তাহলে মহারাজ বলছে, "আচ্ছা তোমার এই এটা দিয়ে ঠাকুরের মুখ মোছালে?" আমি যে, "আজ্ঞে মহারাজ।" "কালকেও মোছাবে?" আমি যে, "আজ্ঞে মহারাজ।" তো আমি যে, "ধোয়া হয়ে গেছে?" আমি যে, "আজ্ঞে মহারাজ।" "সাবান দিয়ে ধুয়েছো?" "হ্যাঁ।" "খোলো।" আবার খুললাম। ওই তার থেকে নামালাম। বলল, "এসো তো আমার সামনে। জল দিয়ে একটু ধোও। আর তারপরে একটু রগড়াও।" যখন রগড়াচ্ছি দেখছি সাদা, সাদা সাবান তখন ওর মধ্যে রয়েছে। তখন উনি বলছেন, এইটা ভেবে দেখো, এর মধ্যে সাবান এখনো লেগে রয়েছে।" আর ওই সাবানের গন্ধ, সাবানটা ঠাকুরের পছন্দ হবে? ঠাকুরের খারাপ লাগবে না? আমি এত ভয় পেয়ে গেছিলাম, তাই তো? তা আমি তো এটা খুব অন্যায় করেছি। প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করতে হবে। নিখুঁতভাবে কাজটা না করতে পারলে মন কি করে শান্ত হবে? এসে বসলাম আর চোখটা বন্ধ করলাম, আর সঙ্গে নিঃশ্বাস বন্ধ করলাম, ছাড়লাম, এসব করে ধ্যান হয়? ধ্যান হচ্ছে ওই একাগ্রতা। এত সুন্দর আমরা শিখেছি। আর যারা শিখতে পারে না তাদের দুর্ভাগ্য। আমি বলব, এই যে সাধুরা তারা একটু বকুনি দিচ্ছেন অ্যাপারেন্টলি, কিন্তু ভেতরে খুব ভালোবাসেন। কেন? তারা দেখতে চান তাদের পরবর্তী জেনারেশন যেন পারফেক্ট হয়। সেই জন্যে তারা একটু বকুনি দেন। আর আমাদের দেশে অত এরকম নয়, খুব ভালোবাসেন কিন্তু ওপরে ঐরকম ভাবে করেন। অন্যান্য দেশে, এসব দেশে যেমন মুখে ভীষণ মিষ্টি, একটু কিছু বলবে না। আর ভেতরে, ভেতরে বলে যে দ্যাট ইজ ও মরুক গিয়ে আমার কি? কিন্তু আমাদের দেশে তা না। আমাদের ভীষণ ভালোবাসেন কিন্তু উপরে একটু বকুনি দেন। "এটা তুমি কেন পারোনি?" এটা ইত্যাদি, ইত্যাদি। তো খুবই মনে পড়ে কিভাবে উনারা শিখিয়েছেন। আর ওর সঙ্গে ভালোবাসা। ঠাকুর জীবন্ত, খুব সাবধানে। তো একটু জোর করে মনে হচ্ছে যেন পাথর বলে, তো একটা জীবন্ত মানুষের মুখটা মোছাতে গেলে যদি জোর করি, তার কষ্ট হবে না? তেমনি একদম জীবন্ত। খুব সাবধানে করতে হয়। তো
তো যখন আস্তে, আস্তে হাতগুলো মোছাতাম, খুব গাটা শিরশির করত যে ঠাকুরের কষ্ট না হয়। তো এরকমভাবে আমার খুব সুন্দর অভিজ্ঞতা। ভালো লেগেছিল, সব শিখেছিলাম। তারপরে সিনিয়র মহারাজদের একটু সেবা করতে হয়। তা আমাদের যখন ১ম অদ্বৈত আশ্রমে গেছিলাম, যিনি ম্যানেজার মহারাজ ছিলেন, তিনি আমাদের আচার্য হয়েছিলেন। তাঁকেই সেবা করতে দিয়েছে আমাকে। তো উনি আমাকে চিনতেন। তো আমি খাবারটা নিয়ে আসি, ওনার ঘরে রেখে দিই, তারপরে মশারি টাঙিয়ে দিই, এসব করি। তারপরে ওনার কাপড়টাও কেচে মেলে-টেলে দিই, যেমন করতে হয়, যে আমাদের সেই রুটিন মতো করতাম। তো হয়ে যাবার পর প্রণাম করে ২ মাস পরে জিজ্ঞেস করতে হয় যে, "মহারাজ, আমার সেবাতে আপনি তুষ্ট হয়েছেন?" তো আমি ২ মাস পরে গিয়ে ভালো করে প্রণাম করে আমার পরে যে আবার করবে, তাকেও সঙ্গে নিয়ে গেছি, যে আমি চলে যাচ্ছি, ও এসে করবে। তখন ওকে পরিচয় করে দিলাম, প্রণাম করলাম আর জিজ্ঞেস করলাম, "মহারাজ, আমার সেবাতে আপনি তুষ্ট হয়েছেন?" তো উনি হাসছেন। বলছে, "শোনো, তুমি সুন্দর করে সবকিছু করেছো, তবে কিন্তু তুমি সেবক নও।" তখন আমি একটু বললাম, "মহারাজ, কোনো ত্রুটি হয়েছে?" "না, না, কোনো ত্রুটি নেই। তুমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই।" তখন পরে বুঝলাম, ওই আমার পরে যে ব্রহ্মচারী, ও ওই মহারাজ একটু দেরি করে রাত্রিবেলায়, উনি অনেক সময় গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতেন রাত্রিবেলায়। আস্তে, আস্তে প্রায় ১০টা, ১০:৩০, ১১টা হয়ে যেত। অ্যান্ড তখন ও চুপ করে বসে থাকতো ঘরের দরজার কাছে। উনি এলে তারপরে এতে আমাদের ওই পাশে একটুখানি একটা মতো ছিল, স্টোভ মতো, সেটাতে খাবারটা গরম করে দিত, দাঁড়িয়ে থাকতো। মাঝে খাওয়া হলে থালাটা নিয়ে যেত। এরকম করতো। কিন্তু আমি তা করতাম না। আমি থালাটা রেখে চাপা দিয়ে চলে যেতাম। তো ওইটা হচ্ছে, উনি বললেন, "তুমি সেবক নও।" তো আমার খুবই একটু খারাপ লেগেছিল বটে। তো আমি সত্যি অতটা শিখিনি। তো আমার এখনো ওনাকে দেখলেই মনে পড়ে যে না, ঠিকমতো সেবাটা আমি করতে পারিনি। তো ভালো করে, কিন্তু মহারাজ খুশিই ছিলেন, কিছু বলেননি। তো এইরকম আমরা সব হতো। তো একবার আমাদেরকে পুরুলিয়া একটা এমার্জেন্সিতে পাঠিয়েছিলেন। কয়েকজন ব্রহ্মচারী আমরা গেলাম। ওখানেতে একটু গোলমাল হচ্ছিল বলে আমাদের একসঙ্গে ১২ জনকে, আমি সেই দলের লিডার, ১২ জন মিলে যাচ্ছি। তো যখন আমরা যাব, তখন আমাদের জন্যে বেলুড় মঠ থেকেই টিকিট কেটে দিয়েছে। তো সুতরাং আমরা যাচ্ছি এবং খুব উৎসাহ যে আমরা একটা স্পেশাল আমরা যাচ্ছি, অন্যরা তো যেতে পারছে না। তো এরকম। তো গিয়ে আত্মস্থানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। একদম বেলুড় মঠের উল্টো দিকে যে বিল্ডিংটা, সেখানেই তখন মিশন অফিস। তো উনি বাইরে বেরিয়ে এলেন, আমরা প্রণাম করলাম। আমি লিডার, তার ১ম এই বললাম, "মহারাজ, আমরা ইয়েতে যাচ্ছি, পুরুলিয়াতে।" তো বলছে, "আচ্ছা, তো কোন ট্রেনে?" বললাম, "ওই ট্রেনেতে।" "টিকিট কাটা হয়ে গেছে?" "হ্যাঁ মহারাজ, টিকিট কাটা হয়ে গেছে, রিজার্ভেশন।" ভীষণ রেগে গেলেন। "রিজার্ভে টিকিট কেটেছ? এত ইয়াং ছেলে, তোমরা আনরিজার্ভ কম্পার্টমেন্টে যেতে পারবে না? একদিন দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু মেঝেতে বসে, বসেই যদি যাও, তো কি হলো একটা রাত্তিরে? মরে যাবে? এত করে দাম দিয়ে টিকিট কেন কেটেছ?" আমরা কাটিনি, ওই অফিস থেকে কেটে দিয়েছে। কিন্তু এরকম। তো ভীষণ বকুনি-টকুনি খেয়ে, তারপরে আমাদের জন্য একটা ওই বাসও এসে দাঁড়িয়েছিল, ছোট মঠেরই বাস, নিয়ে পৌঁছে দেবে। উনি বললেন, "না, তোমরা এমনি নরমাল বাসে করে যাও। এই এদেরকে একটা করে টাকা দিয়ে দে।" আর আমাদের ওই সেই কত যেন 59 না কত একটা বাস যেত মঠের সামনে দিয়ে হাওড়াতে। ওইটা করে ১২ জন নিজের একটা করে মানে বিছানা সঙ্গে, তারপরে কাপড় জামা, সেই একটা পুঁটলি কাঁধে নিয়ে ১২ জন মিলে গিয়ে বাসে। এবারে বাসের লোকগুলো খুব চেঁচামেচি করছে, "আপনাদের বেলুড় মঠে কত গাড়ি, আপনারা এখানে উঠেছেন কেন?" এইসব নিয়ে আমরাও কাঁধে সেই ওই একটা করে ব্যাগ নিয়ে, একটা পোঁটলা মতো, সেটা কাঁধে নিয়ে সব উঠেছি। আমরাও গালি খাচ্ছি বাসের লোকদের কাছে। আমরা বললাম, "কি করব? এখন বললে সেটা শুনতে হবে তো।" তখন বলছে, "আরে ওই দেখুন আপনাদের গাড়ি পেছনে, পেছনে।" বেলুড় মঠের একটা গাড়ি পেছনে, পেছনে আসছে। বলে, "ওইটাতেই যেতে পারতেন তো।" আমরা মনে, মনে ভাবছি যেতে তো পারতাম। কিন্তু তুমি তো জানো না কে বলেছেন। এখন ওইটা করে, করে গিয়ে ওখানে পৌঁছলাম। আবার আমাদের আগেই একজনকে পাঠিয়ে দিয়েছে, টিকিট ক্যানসেল করো ইত্যাদি শুনলাম। কিন্তু পৌঁছবার পর আমরা ওখানে দাঁড়িয়ে ভাবছি তাহলে কি করা যায়? টিকিটটা কে দেবে? হঠাৎ দেখলাম আরেকজন মহারাজ এলেন। তিনি ওখানে এসে বললেন, "না, না, উনি এরকম বলেছেন বটে। কিন্তু তোমরা তোমাদের টিকিটটা ওই ট্রেনেই যাবে।" আর তারপরে উনি বললেন যে, এটা ঠিকই, যে কিন্তু তোমরা একটা বিশেষ কাজে যাচ্ছ তো। তা একটুখানি তোমাদের শরীর-টরীর থাকা ভালো, ঠিক থাকা ভালো। গিয়ে ভালো করে ঘুমিয়ে-টুমিয়ে যাও।
ওখানে যিনি ইনচার্জ মহারাজ আছেন উমানন্দজি মহারাজ, তিনি যেমন যেমন বলবেন সেই করবে ইত্যাদি, ভালো থাকবে। স্বামী গহনানন্দজি উনি পেছন পেছন গাড়ি করে এসছেন, এসে আমাদেরকে আবার ওই টিকিটগুলো দিয়ে আবার রিজার্ভ কম্পার্টমেন্টে, তো একজন বকলেন আর একজন এসে একটু ভালোবাসা দিলেন। তো এরকম করে চলতো। আমরা আগেও শুনেছি যে গম্ভীরানন্দজি মহারাজ সবসময় বকতেন সব্বাইকে, যারা যারা শাসন করতেন। আর তার ঠিক নিচে ছিলেন ভূতেশানন্দজি, মানে নিচে একতলায় বসতেন আর দোতলাটাতে গম্ভীরানন্দজি। আর ভূতেশানন্দজি তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেন। তখন গম্ভীরানন্দজি একদিন বললেন, আরেকজন সাধু ছিলেন, আমি ভুলে গেছি নামটা, গম্ভীরানন্দজি এই ভূতেশানন্দজির সঙ্গেই বসতেন। তো ওদেরকে বললেন, আমি সবসময় বকবো, তোমরা একটু বকবে ছেলেদেরকে। তো বলে, আচ্ছা মহারাজ ঠিক আছে। তো উনি একদিন চেয়ার নিয়ে বসে আছেন, আমাদের সিনিয়র যারা তাদের মুখে শুনেছি। তো তিনি বলছেন যে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি, শান্তরূপানন্দজি তার তার অভিজ্ঞতা। তো উনি আমাকে ডেকে বলেন, এই তোমরা সবসময় দেখছি এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছ বেলুড় মঠের মধ্যে, কাজ নেই? তো বলছে, মহারাজ আমি তো পাশেই থাকি, এই সারদা পীঠ ও কলেজে কাজ করি, আর এখানে যে গঙ্গা স্নান করতে এসছি। বললো, গঙ্গা স্নান সে তো ভালো কথা, তবে বেশি ঘুরো না, বুঝলে, যাতে গম্ভীর মাছ দেখলে বকবে। বলছি, মহারাজ আজকে আপনি এত বকছেন কেন? তখন ওপর দিকে আঙুল দেখিয়ে বলছেন, আদেশ আদেশ, বুঝলে। তো নিজে বকতে চান না, বলতে পারেনও না, খুব ভালোবাসার, কিন্তু এইরকম ভাবে। তো খুব সুন্দর করে একজন বকছেন আর একজন ভালোবাসা দিয়ে ঠিক করে দিচ্ছেন, একটু শাসন করছেন। কিন্তু ভালো তো সবাই বাসেন না, নিশ্চয়ই ভালোবাসেন। তো এই প্রত্যেকে যে ঘর ছেড়ে এসেছে, যারা সিনিয়র সাধু, তারা তো জানেন, তাদের জীবন দিয়ে উপলব্ধি করেছেন, তা সুন্দর করে গড়ে তোলেন আর ঠাকুরের পায়ে অর্পণ করেন, বলেন যেন ঠাকুরের কাজে খুব ভালো কাজে লাগে। ভেতরে ভেতরে অহংকার থাকলে, আমি সব করে ফেলতে পারি, আমি সব বেশি কিছু জানি, এইসব থাকলে ঠাকুরের কাজে লাগে না। এটা কিন্তু পরে দেখিয়েওছি সত্যি সত্যি, কি কত গুণ আছে, কি সুন্দর ইংরেজি জানে, কম্পিউটার জানে, কিন্তু ঠাকুর ওকে কোনো কাজই নিলেন না। ওকে কত জায়গায় সুযোগ দেওয়া হলো, সব জায়গা থেকেই একটু এদিক ওদিক করে চলে এলো। এইরকমও আমরা কয়েকজন সাধুকে দেখতে পাই, অনেক গুণ থাকা সত্ত্বেও ঠাকুরের কাজে খুব ভালো করে ব্যবহার হলেন না। সেজন্য সব সময় ওই স্বামীজির কথাটা মনে রাখতে হয়, যে আমরা নিজেদের মধ্যে মনে করি, আমি তো অন্তত সবসময় ওই যখন একবার করে শুনেছি খুব মনে পড়ে, হচ্ছে মনে রাখবে যে ইউ আর ব্লেসেড বিকজ ইউ হ্যাভ বিন চোজেন ফর দিস জব। ওইটাই হচ্ছে আসল কথা, ইউ আর ব্লেসেড। যে কাজই দিক না কেন সেটাতেই করতে হয়, এবং সেটাতে আমি ধন্য, আমাকে এই কাজটা দিয়েছে। এই জগৎটা তো মিথ্যা, এটা ছেড়ে তো চলে যেতে চাইছি। আবার এই জগতের মধ্যে কে প্রশংসা করলো, কে একটু নিন্দা করলো, ওর মধ্যে কেন যাব? তো আজকে আমরা 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।